হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন ঠিক আছে। হুম, বল। নমস্কার। শুরু করেন দাদা। বল। এখন থেকে মানে, স্টেজটা আপনার আর কি। আপনি। না, আপনারা প্রশ্ন করবেন, সেখান থেকেই তো কথোপকথন এগোবে। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আমার একটা বই আত্মানং বৃদ্ধি বইটা অনেকটা অংশ জুড়ে কিশোরগঞ্জ আছে, যেহেতু আমার পূর্বপুরুষের দেশের বাড়ি ছিল কিশোরগঞ্জে, এবং আমি নিজেও কিশোরগঞ্জে গেছি 2017 সালে। ফলে সেই কিশোরগঞ্জের একটি সংস্থার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি এবং আনন্দেরও বিষয়। এরপর কথোপকথনের মধ্যে দিয়ে কথা। আচ্ছা আচ্ছা। তো এখন প্রথমে আসলে আপনার যেটা হচ্ছে যে আপনাদের পৈতৃক নিবাস সম্পর্কে আমার আসলে আমাদের আসলে জানার ইচ্ছা, যেরকমটা অনেকেই যেটা জানতে চাচ্ছে যে আসলে আপনাদের বাসা আসলে হোসেনপুরে এক্স্যাক্টলি কোথায় ছিল, এবং আসলে দেশভাগের সময় আপনারা হচ্ছে যে কলকাতায় গেলেন, এই বিষয়গুলো নিয়ে যদি শুরু করতেন গ্রাউন্ড লেভেল থেকে আর কি। হুম হুম। আমাদের একেবারে যদি প্রায় 700-800 বছর পিছিয়ে যাওয়া হয়, এককালে বর্ধমানে বাড়ি ছিল। সেখান থেকে অনেক বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ চলে যায় বিক্রমপুরে, বিক্রমপুরের একটা গ্রামে। তারপর বিক্রমপুরের সেই গ্রাম পদ্মার ভাঙনে তলিয়ে যায়। আচ্ছা। তারপর প্রায় 250-300 বছর আগে বিক্রমপুর থেকে তারা শিফট করেন কিশোরগঞ্জের হোসেনপুরে। যদিও এই যে কিশোরগঞ্জ বলছি, আমাদের সময় মানে আমার পূর্বপুরুষরা যখন থাকতেন, তখন তো পুরো জেলাটা ময়মনসিংহ নামেই পরিচিত ছিল। 80-এর দশকে এসে কিশোরগঞ্জ আলাদা জেলা হয়েছে। তা সেই ছিল ঠিকানা, বলা হতো যে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ সাব ডিভিশনের মহকুমা বলা হতো হোসেনপুর। প্রথমে। না, তখনকার দিনে সাব ডিভিশন বলা হতো। সাব ডিভিশন। মানে, হ্যাঁ, ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ সাব ডিভিশনের হোসেনপুর থানার বর্ষিকুড়া বলে একটা গ্রাম। এখন কিশোরগঞ্জ স্বতন্ত্র জেলা হয়েছে, হোসেনপুরও আছে উপজেলা সম্ভবত। আর তার মধ্যে বর্ষিকুড়া গ্রামটাও আছে হোসেনপুরের কাছে। আমি বর্ষিকুড়ায় গেছি, আমি কিশোরগঞ্জ সদরেও গেছি। মানে ওই গ্রামটাই আমার পূর্বপুরুষের ঠিকানা, এবং প্রায় আমার আগের 8-10 পুরুষ অন্তত ছিলেন। মোটামুটি সময়ের আন্দাজ থেকে যদি ধরি, 1700 খ্রিস্টাব্দের আশেপাশের সময় থেকে তারা কিশোরগঞ্জের বাসিন্দা ছিলেন, আনটিল 1947। 1947 সালে যখন দেশভাগ হলো, তার দু হুম। তিন মাস পরে আমার ঠাকুরদা কিশোরগঞ্জ থেকে বা এই পারে চলে আসেন। এই হচ্ছে ইতিহাস। মানে প্রায় 250-300 বছরের আমাদের পরিবারের সঙ্গে কিশোরগঞ্জের ইতিহাস জড়িয়ে। তাহলে তো মানে বলা যায় যে আসলে বিশাল আর কি, বিশাল একদম। হ্যাঁ, অনেক। অবশ্যই বিশাল। এবং তার থেকে বড় কথা, মানে আমি যখন বড় হয়েছি, বড় হওয়ার সময় যাদের সঙ্গ পেয়েছি, আমার ঠাকুমার সঙ্গ পেয়েছি আমার প্রথম 20 বছর। তিনি তো, তিনি যখন দেশভাগের পরে এপারে এলেন, তখন তার বয়স 27 বছর। ফলে তার পুরো স্মৃতিটাই ছিল কিশোরগঞ্জের। সেখান থেকে আসার পর তার সঙ্গে কথোপকথন, আদান প্রদান, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, সবকিছুর মধ্যে দিয়ে কিশোরগঞ্জকে নিজেদের মতো করে পেয়েছি আমরা। আমাদের আগে প্রজন্ম মানে আমার বাবাদের ভাই বোনেরা আরো বেশি করে পেয়েছেন। মানে প্রবলভাবে কিশোরগঞ্জ জীবিত ছিল। তাহলে মূলত আপনার একটা নির্দিষ্ট সময় পর আপনার যেটা আপনার ব্যক্তিগতভাবে বড় হওয়া হচ্ছে কলকাতায়। কলকাতায় কোন জায়গায় দাদা? কলকাতায়, ঠিক কলকাতা বলা যায় না, কলকাতার পাশে এক শহরতলি বেলঘরিয়া বলে, সেখানে। এবং দেশভাগের পর 1947 সালে এপারে ঠাকুরদারা চলে আসেন। তার 8-9 বছর পরে বেলঘরিয়ায় এই বাড়ি তৈরি করা হয়। তখন থেকে আমরা বেলঘরিয়াতেই আছি। বেলঘরিয়াতেও প্রায় 67-68 বছর হয়ে গেল। 67-61 বছর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। 56 সাল থেকে আমরা মোটামুটি বেলঘরিয়ার এই বাড়িতেই আছি। তাহলে এখন আপনারা আছেন হচ্ছে যে বলা যায় যে কলকাতা, এবং আপনি আসলে কাজ করতেছেন মূলত দেশভাগের অনেকগুলা বিষয় নিয়ে হয়তো বা আপনি কাজ করছেন, চেষ্টা হ্যাঁ, করছেন।
চেষ্টা দেশভাগ মূলত ইতিহাস আর লোক সংস্কৃতি নিয়ে বিভিন্ন গবেষণামূলক কাজ আছে। তার মধ্যে একটা আমার একটা বই আছে, যে বইটার নাম বললাম আত্মানং বিদ্ধি। সেই বইটায় পুরো দেশভাগ এবং আমি নিজে আমার 21-22 বছর বয়সে ওপারে গিয়েছিলাম নিজের ভিটে খুঁজতে কিশোরগঞ্জের ওই গ্রামে, সেই আখ্যানই লেখা রয়েছে ওই বইটায়। তারপরও আমি বিভিন্ন রকম দেশভাগের কবিতা নিয়ে একটা সংকলন করেছি, দেশভাগ এবং ভারতের বাংলাভাষী কবিদের দেশভাগ বিষয়ক কবিতার সংকলন। তাছাড়া আরেকটা বই আছে ভাইফোঁটার উপর, না যাইও জন্মের দুয়ার, তাতেও বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলার ভাইফোঁটার মন্ত্র সংকলিত আছে। এরপরেও দু তিনটে কাজ করার পরিকল্পনা আছে বা কাজ চলছে, তাতেও কোনো না কোনো ভাবে বাংলাদেশ জড়িয়ে আছে। ফলে সব মিলিয়ে একটা আদান প্রদান আমার মধ্যে থেকে এখনো রয়েছে। আসলে আপনি যেরকম বলেন যে লোক সংস্কৃতি এবং যে হয়তোবা দুই বাংলা সংস্কৃতি নিয়ে আপনি মূলত কাজ করছেন, যেরকম যে আপনি হয়তোবা কিশোরগঞ্জে আসার পর এখানে সংস্কৃতি কেমন সেটা হয়তো আহ, আপনি যেখানে আছেন সেটা মিলানোর চেষ্টা করেছেন। আসলে এই বিষয়গুলো কিশোরগঞ্জের মানুষের জনজীবন এবং বাংলাদেশের মানুষের যে জনজীবন এবং কলকাতার বর্তমান যে অবস্থা, অথবা এই যে যে মানুষগুলা এখানে ছিল এবং অনেকে কিন্তু যেটা হয়েছে যে এখন ইন্ডিয়াতে আছে, তারা থাকার কথা ছিল বাংলাদেশ। এটাও আমি অনেক দেখলাম যে এখন আবার বাংলাদেশে যারা আছে তাদের থাকার কথা ছিল আসলে ইন্ডিয়াতে, এরকমটা হয় তো। আচ্ছা, এই বিষয়গুলো আসলে কিভাবে কি কাজ করে এবং এদের যে সংস্কৃতির যে পরিবর্তন, হুম, আচার আচরণ, এই বিষয়গুলো যদি একটু বুঝেছি, বুঝেছি। এখন প্রথমে আমার প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি, যে আমি কিশোরগঞ্জে সাকুল্যে ছিলাম 5-6 ঘন্টা আমি ব্যক্তিগতভাবে। ফলে সেই সময়টা মোটেই উপযুক্ত নয় কিশোরগঞ্জের মানুষজনকে অবজার্ভ করার বা তার সংস্কৃতি নিয়ে কাজ করার। আমার কিশোরগঞ্জের সংস্কৃতি অনেকটাই জানা আমার পরিবারের সূত্রে। ছোট থেকে বিভিন্ন জিনিস দেখেছি যেটা আমার পূর্বপুরুষেরা ওই পার থেকে নিয়ে এসেছিলেন, এবং সেটা প্রায় 50-60-70 বছর ধরে ক্ষয়ে যেতে যেতেও এখনো বর্তমান আছে। সেই সব দেখেছি, আমার কিশোরগঞ্জকে সেইভাবে অনেকটাই চেনা। এবং আমি নিজেই বার 3 বাংলাদেশে গিয়েছি, ঢাকাতে গেছি কখনো কখনো, ঢাকাতে তো প্রত্যেকবারই গেছি, কখনো কিশোরগঞ্জ, কখনো সিলেট ইত্যাদি জায়গাতেও গেছি। ফলে বাংলাদেশের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের যে মিল বা ফারাক আপনি জিজ্ঞেস করলেন, দেখুন 47 সাল পর্যন্ত মানে বাঙালির জীবনের বা বাঙালির ইতিহাসের যদি দেখি, সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে গিয়ে দেশভাগ, যেটা 47 সালে হলো। তার ফলে ততদিন পর্যন্ত একটা পথ একসঙ্গে চললো, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা। তারপর থেকে গত 75 বছরে দুটো পথ খানিকটা আলাদা হয়ে গেছে। মানে দুজন নিজেদের মতো করে বেড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা একরকম, পূর্ববঙ্গের বাঙালিরা একরকম। সূত্র বা উৎস এক হলেও আজকে বিভিন্ন কারণে সেটা খানিকটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব হয়তো দৈনন্দিনতার, ভাষার নয়, সংস্কৃতির নয়, কিন্তু কিছু কিছু ভাবনার ফারাক তো রয়েছে। একটা বিষয় আসলে হ্যাঁ, আপনার কেন মনে হয় যে আসলে আহ একই একই স্থান থেকে উৎপন্নটা বাঙালি তত্ত্বে যেটা, তাহলে এখানে পরিবর্তনটা আসলে হুম, কেন হলো নাকি ওনাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে তার এখন? তার কারণ তার কারণ হচ্ছে স্পষ্ট একটা রেখা তো টেনে দেওয়া হলো। রেখা টেনে বলা হলো যে এরা আলাদা ওরা আলাদা। সেটা ধর্মের কারণেই হোক বা যে কারণেই হোক, 47 সালে যে তৈরি করা হলো সেটা বাঙালি নিজের থেকে সাধারণ মানুষ কতটা হতে চেয়েছিল সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নেতারা কি চেয়েছিলেন সেইটা। মুসলিম লীগ, হিন্দু মহাসভা, কংগ্রেস ইত্যাদিদের ইতিহাস ঘাটলেই সেটা জানা যাবে। যখনই একটা রেখা চাপিয়ে দেওয়া হয়, একটা হুম, লাইন টেনে বলা হলো যে এটা পশ্চিমবঙ্গ, এটা পূর্ববঙ্গ, ওটা পূর্ব পাকিস্তান, এটা ভারত, এই যখনই করে দেয়া হলো, তখনই স্বাভাবিকভাবে দুটো আলাদা পথ বাড়তে শুরু করলো। কারণ মাঝখানে একটা সীমা, হুম, এবং ওই পার থেকে যখনই এই পারে মানুষরা চলে আসছেন, হুম, তখন তাদের সঙ্গে সঙ্গে তাদের অনেক স্মৃতি, ভয়ার্ত স্মৃতি, দেশ ছেড়ে আসার ব্যথা ইত্যাদিও পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকেও অপেক্ষাকৃত কম হলেও বেশ কিছু মানুষ পূর্ববঙ্গে গেছেন, তাদের হুম, স্মৃতিও ওভাবে গেছে। এইভাবে ঐতিহাসিক সমাজতাত্ত্বিক বিভিন্ন কারণের ফলে
ভাষা এক, সংস্কৃতি এক, খাদ্যাভ্যাস এক, তারপরেও কোথাও একটা আলাদা রেখা তৈরি হয়ে গেছে। সেটা ঐতিহাসিকগত কারণে, কারণ আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছিল যে আমরা বাঙালি, কিন্তু বাঙালির থেকে বেশি তুমি হিন্দু ও মুসলিম, এই বিষয়টা তৈরি করে দেওয়া হয়েছিল ঐতিহাসিক ভাবে। ফলে সেটা কিছু করার নেই। তো তারপরেও যেটা ভেঙে বেরিয়ে এসছে সেটা হচ্ছে এক ভাষা, এক সংস্কৃতি, মানে শুধুমাত্র ধর্মের ফারাক দিয়ে আর সেই বিভেদটাকে আটকানো যায়নি। তার ফলে ধরুন আপনি, যারা আজকে পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে বা বর্তমান বাংলাদেশে আজ থেকে 70, 75, 80, 100 বছর আগে যারা থাকতো, হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকতো, হুম। প্রতিবেশীর মতো থাকতো, তাদের পারস্পরিক আদান প্রদানও হতো। এখন সেই সব হিন্দুরা যখন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন, তারা তো পশ্চিমবঙ্গে নতুন মানুষ হয়ে এলেন না, তারা এলেন ওখানকারই যে সংস্কৃতি, রুচি, খাদ্যাভ্যাস, পোশাক আশাক, বাচন ভঙ্গি, সমস্ত কিছু নিয়ে তারা পশ্চিমবঙ্গে এলেন। ফলে পশ্চিমবঙ্গে আবার একই সঙ্গে মানে পূর্ববঙ্গের রীতিনীতি, খাদ্যাভ্যাস এগুলোর উদযাপন হওয়া শুরু হলো ঘরে ঘরে। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলা আছে যাতে 47 সাল পর্যন্ত একরকম, 47 সালের পরে সেই জেলাগুলো অনেকটা বদলে গেল। তার কারণ বিপুল পরিমাণ উদ্বাস্তু জনবসতি 47 থেকে শুরু হলো। 47 থেকে শুরু হলো, পরবর্তী প্রায় 24 বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন সময় এসছেন। 71 সালেও একটা বড় সংখ্যা এসছেন মানুষ উদ্বাস্তু হয়ে মুক্তিযুদ্ধের সময়। প্রায় যেটা বলা হয় কাজেই যে 1 কোটি কানেক মনে হয়, 1 কোটি এরকম মানুষ। হ্যাঁ, 1 কোটির কাছাকাছি মানুষ। মানে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে তৎকালীন জনবসতি ছিল যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গীয়, তাদের সঙ্গে পূর্ববঙ্গীয় মানুষদের একটা মিশ্রণ ঘটে গেল। ফলে হুম। পশ্চিমবঙ্গের আচার আচরণের মধ্যেও পূর্ববঙ্গীয় খাবার দাবার, বাচনভঙ্গি, ছাপ ইত্যাদি মিশে যেতে লাগলো আস্তে আস্তে। এবং পশ্চিমবঙ্গে পরবর্তীকালে উদাহরণ দিচ্ছি, যারা বিখ্যাত লেখক হয়ে উঠলেন, ধরুন শঙ্খ ঘোষ, সুনীল চট্টোপাধ্যায়, এরা সকলেই কিন্তু পূর্ববঙ্গের শিকড় তাদের। হ্যাঁ। কাজেই সব মিলিয়ে তারা পূর্ববঙ্গের লোক পশ্চিমবঙ্গে এসে প্রতিষ্ঠিত হলেন। ফলে কোথাও না কোথাও গিয়ে আদান প্রদানের ফলে ব্যাপারটা খানিকটা মিশ্রিত হয়ে যেতে থাকলো। তার জন্য এবং ভাষা এক, সাহিত্যের আদান প্রদান চলছে, গানের আদান প্রদান চলছে, যেটা ইন্টারনেটের যুগে এসে আরো বিস্তৃত হয়েছে। হুম। আগেকার দিনে কি ছিল, মানে একটা বইয়ের আদান প্রদান, বা যদি কেউ ওপারে যেত বা ওপার থেকে কেউ এপারে আসতো তবে বাক বিনিময় হতো, মত আদান প্রদান হতো, পত্রিকা চালাচালি হতো। এখন ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভাঙনটা অনেকটা ভেঙে গেছে। ফলে উভয় সংস্কৃতি, দেশজ সংস্কৃতি, রাষ্ট্রের সংস্কৃতি এবং রাজ্যের সংস্কৃতি, তার সাধারণ মানুষের সংস্কৃতি, বেশ কিছু ফারাক থাকা সত্ত্বেও সেই ফারাকগুলোর ওপরে গিয়ে অবস্থান করছে মৌলিক মিলগুলো, যে মিলগুলোকে 75 বছর আগে ভেঙে দিতে চাওয়া হয়েছিল ধর্মের নামে। সেগুলো আবার বিভিন্ন বিভিন্ন আস্তে আস্তে জোড়া হচ্ছে। ফলে আমার বিশ্বাস আমাদের প্রজন্ম বা আমাদের পরেও যারা প্রজন্ম আসবে, তারা আস্তে আস্তে এই বিষয়গুলোকে আরো মসৃণ করে তুলবে, যাতে আদান প্রদান আরো ভালো হয়। এখন ধরেন যে এটা ধরেন যে মসৃণ হচ্ছে, যেরকম কিছু মৌলিক বিষয়, যেটা যে আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, প্রায় আমাদের যে সংস্কৃতিগুলি যে বিষয়গুলো আছে ওগুলো আমাদের প্রায় একই রকম। এখন বাট এটা শেষ পর্যন্ত আসলে কোন জায়গায় যাইতে পারে? ধরেন যে আগে যেরকম 47-এর সময় আমাদের যেটা ছিল যে 47-এর আগে আমরা সবকিছু একসাথেই করতাম, এবং ইভেন এখনো, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি কলকাতার মানুষজন যেটা আমি মনে করি যে আমাদেরই মানুষ, ওটা ওইভাবেই আমরা এখনোই মনে করি। সেরকম ভাবে আমি কলকাতার আমার কিছু বন্ধু আছে, ওরাও ওইরকম ভাবেই মনে করে। তো আমি যদি এইভাবেও চিন্তা করি, তাহলে আলটিমেটলি ধরেন যে নেক্সট 30 বছর পরে এটা আসলে কিরকম হতে পারে আসলে, মানে আমি সিনারিওটা কিরকম প্রথমে হবে? এখানে হ্যাঁ, আমি এখানে অন্য একটা তথ্য যোগ করে রাখি, মানে দেশভাগের ফলে মানুষের চলে আসা বা ইত্যাদি শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে দেখলে হবে না। একই সঙ্গে আমাদের আসাম ত্রিপুরার কথাও মনে রাখতে হবে। হ্যাঁ। আসাম ত্রিপুরাতেও মানে ওই যে সিলেটের দিকের যত লোক, তারা সবাই কিন্তু বিহার ত্রিপুরা আছে। থেকে ছিল। হ্যাঁ, কাজে আসাম ত্রিপুরাতেও বিপুল সংখ্যক মানুষ আছেন যাদের পূর্বপুরুষদের শিকড় ছিল পূর্ববঙ্গে বা বাংলাদেশে। কাজেই
শুধু আমাদের যদি ভাবতে হয়, শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা ভাবলে চলবে না। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই তিন জায়গায় অবস্থিত বাঙালিদের নিয়েই ভাবতে হয়। এখন আপনি যেটা বললেন, যে হ্যাঁ, অতি অবশ্যই আমি যখন বাংলাদেশে গেছি এতবার, আমি সেখানকার মানুষজনদের, বা আমি যখন আমার গ্রামের বাড়িতেও গেছি, সেখানকার মানুষজনদের যে সমাদর, যে ভালোবাসা পেয়েছি, সেটা তো ভোলার নয়। এবং তেমনি ভাবে অনেকে ওপার থেকে এসছেন, দেখা সাক্ষাৎ হয়েছে। আস্তে আস্তে যখন প্রজন্ম এগোবে, সময় এগোবে, 30-40 বছর বাদে, তখন কি হবে সেটা বলা খুব শক্ত। তার কারণ, আমরা এখন দাঁড়িয়ে, আমরা যারা শিক্ষিত, আমরা যারা ধর্মীয় বিভেদকে ততটা পাত্তা বা প্রাধান্য দেই না, আমাদের চিন্তা একরকম। আমরা সবসময় মিলনের কথা ভাবি, কারণ মিলনের মধ্যে দিয়ে বাংলা ভাষীর ক্যানভাসটা অনেকটা বড় হয়ে যায়। আমি যখন পশ্চিমবঙ্গে থাকছি, আমার কাছে বাংলাভাষী মানুষের গন্ডি বা রেঞ্জ হচ্ছে 9 কোটি, 10 কোটি। আপনারা যখন বাংলাদেশে থাকছেন, বাংলাভাষী মানুষের রেঞ্জ হচ্ছে 17 কোটি। দুই বাংলা যখনই একসঙ্গে যদি ভাবি, তখন বাংলাভাষী মানুষের সংখ্যাটা 1 লাখে অনেকটা বেড়ে যাচ্ছে। 17+10, 27 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যারা সংস্কৃতির চর্চা করি, আমরা সবসময় চাইবো যে রাজনৈতিকভাবে দেশজ মিল হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু সংস্কৃতিগত আদান প্রদান গুলো মানে অনেক বড় হোক। এবং অন্য আরেক দিক দিয়ে বলতে গেলে বলা যায় বাজারটা আরো বৃহত্তর হোক। এই বাজারের উদাহরণ সহজে বলছি, যেটা হয়তো সাধারণ মানুষ অনেক বেশি রিলেট করতে পারবেন, সিনেমা দিয়ে। যে পশ্চিমবঙ্গের সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়া, বাংলাদেশের সিনেমা পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া, ইত্যাদি, যাতে দর্শকের বাজারটা বাড়ে। ঠিক সেইভাবে মানে যারা লেখালেখি করেন তাদের কাছে কি, মানে পাঠক বৃত্তটা বাড়বে। কাজে এগুলো আমরা যারা শিক্ষিত, আমরা যারা মানে সাম্প্রদায়িক বিষ মনে নিয়ে ঘুরছি না, আমরা যারা ধর্মের বিভেদের থেকে বাঙালি এই পরিচয়টাকে বেশি প্রাধান্য দিই, তারা সবসময়ই চাইবো একটা সমঝোতা, একটা মিল আসুক। কিন্তু মুশকিল হচ্ছে, আজকের দিনে ভারত আর বাংলাদেশ দুটো জায়গাতেই ধর্মীয় মৌলবাদীদের মানে মাথা চাড়া দেওয়ার একটা প্রবণতা আছে। এবং অনেক মানুষ সেসবে প্রভাবিতও হচ্ছে, এবং মানে ধর্মীয় খোঁচাখুচিতে কি বলবো, ইগনাইটেডও হচ্ছে। তার ফলে 30-40 বছর বাদে ব্যাপারটা আরো আলোর দিকে যাবে না আরো অন্ধকারে তলিয়ে যাবে, এই ব্যাপারটা বলা খুব মুশকিল। কারণ আর যাই হোক, দিনের শেষে জনগণ যেটা বলে, মানে বৃহত্তর জন, সেটাই কিন্তু হয়ে দাঁড়ায়। কাজেই একটা আশঙ্কার বিষয়। আস্তে আস্তে দুটো দেশই যেভাবে বদলাচ্ছে, খানিকটা মৌলবাদ দুদেশেই আংশিকভাবে যেভাবে মাথা চাড়া দিচ্ছে, এখন পরের প্রজন্ম। বলুন। এখন আসলে আসলে এখানে রাজনীতির বিষয়টা অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে থাকে। অবশ্যই, যেহেতু অবশ্যই। যেহেতু 47-এ যে ভাগটা হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্যালি কারণ, এবং গুটি কয়েক নেতা যেরকম ধরেন যে যারা যারা ছিল, যেমন পলিটিক্যাল আপনার কারণে ধর্মকে ব্যবহার করা হয়েছিল। ধর্মকে, এটা অলরেডি যেরকম আমাদের পাকিস্তান বলে, পাকিস্তানে তো অনেক বেশি পরিমাণে হচ্ছে এখনো, বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের রুলিং পার্টি থেকে শুরু করে অপোজিশন যারা আছে এবং আরো যারা যারা আছে, তারা খুব সহজেই চেষ্টা করে যে আসলে ধর্মকে ব্যবহার করা। সেরকম ক্ষেত্রে এখন ইন্ডিয়াতে বিজেপি আছে, ওনারা কিভাবে মানে ব্যবহার করতেছে ওটাও দেখা যাচ্ছে। অথবা যদি কংগ্রেস আছে, ওনারাও ব্যবহার করবে, আরো যদি আসে ওনারাও ব্যবহার করবে, স্টিল এটা ব্যবহার হচ্ছে। এটা 47-এ অনেক বেশি পরিমাণে ছিল। এখন আমরা তো আর 47-এর বিষয়গুলো ওয়াইডলি জানি না, এত বিশাল ভাবে জানি না। যদি আপনার কাছে এটা প্রশ্ন থাকবে যে আমরা যদি আবার থ্রো ব্যাকে যাই, 47-এর দিকে, ওই সময়কার আসলে জনগণের অবস্থানটা কেমন ছিল আসলে, যে নেতারা চিন্তা করছিল এই যে আসলে, হ্যাঁ, আশা করি এইখানে বুঝতে মানে হ্যাঁ, হ্যাঁ, আপনার একটা কথার প্রসঙ্গে ধরে বলছি, যে আপনি যে বললেন না যে আপনারা 47-এর বিষয়টা অতটা জানেন না, তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করে আলোচিত হচ্ছে 71, মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন দেশের জন্ম। হুম, এবং আপনারা, আপনাদের প্রজন্ম অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছেন হুম, সামনাসামনি, টিভিতে বা অন্য, যেগুলো হয়তো আপনাদের উপর প্রভাব ফেলেছে। এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ আনন্দের স্মৃতি যত না মনে রাখে, বেদনার স্মৃতি কিন্তু ততটা মনে রাখে না। এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে
সাতচল্লিশের দেশভাগটা ছিল কিন্তু একটা নতুন দেশ পাওয়া, হুম। পাকিস্তান দেশ হওয়া। ফলে তাদের কাছে সেটা আনন্দের স্মৃতি ছিল। আর যারা ওই পার থেকে এই পারে চলে এলেন, তাদের কাছে স্মৃতিটা হচ্ছে বেদনার। কারণ তাদের সমস্তটা হারাতে হয়েছে, হারিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হয়েছে। ফলে একই, আপনি আর আমি মোটামুটি একই প্রজন্ম যদি হইও, আমাদের 1947 সালটাকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হবে, খুব হুম। স্বাভাবিকভাবে। আর আপনাদের কাছে 71 সালটা অনেক বেশি জরুরি। আমাদের মানে পশ্চিমবঙ্গে বা কলকাতায় মুক্তিযুদ্ধ প্রবলভাবে সাড়া ফেলেছিল। সেই সঙ্গে 69, 70, 71 আমাদের কাছে অন্য আরেকভাবে জরুরি, সেটা হচ্ছে নকশালবাড়ি আন্দোলন। আহ, হ্যাঁ, সেগুলো ইতিহাসের বিভিন্ন আপনি বলছেন যে 47 সালের জনগণের কি প্রতিক্রিয়া ছিল। দেখুন সেই সময় তো ভোটাভুটি হয়েছিল। ভোটাভুটির ফলে যেটা দেখা যায় যে মানে পূর্ববঙ্গের বেশিরভাগ, আর ভোট বলতে সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না, ছিল নির্বাচিত কিছু পার্টির প্রতিনিধি। হুম। সাধারণ মানুষের মানে আমার আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, থাকবে আমার আপনার নেতাদের, বিভিন্ন পার্টি। আর সেই নেতাদের ভোটাভুটিতে যেটা দেখা গেছিল রিপোর্ট, সেটা হচ্ছে পূর্ববঙ্গের থেকে রিপোর্ট নেগেটিভ এসেছিল। মানে দেশভাগ হোক বা দেশভাগ না হোক, হুম। বা বাংলা ভাগ হোক বাংলা ভাগ না হোক, এতে পূর্ববঙ্গের মানুষজন বা পূর্ববঙ্গের নেতাদের যে ভোট ছিল তারা বলেছেন বাংলা ভাগ না হোক। কিন্তু আচ্ছা। এখানে পশ্চিম বাংলার দিক থেকে ভোটাভুটিটা হয়েছিল যে বাংলা ভাগ হোক। ফলে এদিক থেকে এই জায়গাটা যেরকম সিলেটের যে বলুন। এলাকাগুলো যেরকম, এখানেও অনেকে চাইছিল যেটা হচ্ছে যে আহ, ভাগ হওয়ার বিষয়টা ওরা চাইছিল যেরকম। ইভেন বাংলাদেশে যে বর্তমান যে যেটা হচ্ছে পুরো বাংলা মানুষজন, আমরা আমাদের জায়গাটা সবসময় হয়তো বা যেটা আমি আমার পড়ার ক্ষেত্রে আমি যেটা পাইলাম যে আসলে সবসময় আপনি যেটা বলতেছিলেন যে সবসময় চাইছে যে আসলে দুইটা কান্ট্রি, দুইটা জায়গা একসাথেই থাকো। ওই সময় তো আর দেশ ছিল না ওইরকম ভাবে, স্টেট হিসাবে যে সবসময় এক এক থাকো। আহ, না সেই সময় দেশ তো ছিলই, মানে দু তিন রকম প্রস্তাব হয়েছিল বুঝলেন। হুম। একটা হচ্ছে যে ভারত, একটা তো হচ্ছে পাকিস্তান বলে আলাদা কোনো, মানে দু তিন চারখানা সম্ভাবনা ছিল। একটা সম্ভাবনা তো হচ্ছে পাকিস্তান বলে আলাদা কোনো দেশই হবে না, ব্রিটিশরা চলে যাবে, ভারত ভারতই থাকবে, যেমন ছিল ব্রিটিশদের হাত থেকে যাওয়ার আগে তেমনই থাকবে, সেটা একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা ছিল পশ্চিম দিকে পাকিস্তান হচ্ছে হোক, এদিকে বাংলা যেন ইন্ট্যাক্ট থাকে এবং বাংলা যেন ভারতের অন্তর্গতই থাকে। হুম। তৃতীয় আরেকটা সম্ভাবনা হয়েছিল, যেটা শরৎচন্দ্র বসু আর হোসেন সোহরাওয়ার্দীরা চেষ্টা করেছিলেন 47-এর প্রথমার্ধে। সেটা হচ্ছে আলাদা একটা দেশ হোক, সেটা হোক বাংলা, মানে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা আলাদা দেশই হোক, না পূর্ব পাকিস্তান না ভারত, ভারত, বাংলা হোক। ফাইনালি কোনোটাই হয়নি, মানে পূর্ববঙ্গটা ভেঙে পূর্ব পাকিস্তান হলো। তখনও এমন ইচ্ছে ছিল যে পশ্চিমবঙ্গের কলকাতাটা ওই পারে যাক, মানে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। কারণ কলকাতা সেই সময় পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধিময় শহর। ফলে পূর্ব পাকিস্তান যদি কলকাতা পেত, মানে এবং পশ্চিমবঙ্গে যদি কলকাতা না থাকতো, তাহলে মানে দুনিয়া উল্টে যেত। কলকাতায় একটা আন্তর্জাতিক বন্দর ছিল, কলকাতা বন্দর বলে। যাই হোক, সেটা হয়নি। তারপর মানে পূর্ব পাকিস্তানের ভাগে ঢাকা পড়লো এবং কলকাতা পশ্চিমবঙ্গে রয়ে গেল। কাজেই এরকম অনেকগুলো সম্ভাবনা ছিল, কি হতে পারতো কি না হতে পারতো। ফাইনালি যেটা হলো সেটা তো হলোই। এবং এখনো তো আপনি জানেন বিভিন্ন গ্রাম বা এই কয়েক বছর আগে ছিটমহল বলে একটা বিষয় হয়, হ্যাঁ। যে কিছু কিছু গ্রাম তার বিশ্বনাথের মতো পরিচিত। কিছু বলে এরকম, হ্যাঁ, হ্যাঁ। ভারতের মধ্যে, ভারতের সীমার মধ্যে বাংলাদেশের গ্রাম বা বাংলাদেশের সীমার মধ্যে ভারতের গ্রাম, সেগুলোই 2015-16 সালে তার কিছু কিছু সলভ হলো। ফলে সেই 47 সালে র্যাডক্লিফ লাইন যে জটিলতা তৈরি করেছিল তার আজকেও সম্পূর্ণ নিরসন হয়নি। কিন্তু হ্যাঁ, এবং আপনাদের দিকে বা আপনাদের প্রজন্মের দৈনন্দিন জীবনে বা জনজীবনে হয়তো 1947-এর দেশভাগ প্রায় কিছুই প্রভাব ফেলেনি। আমাদেরও প্রজন্মে এসে দৈনন্দিন জীবনে দেশভাগ আজকে আর কিছুই প্রভাব ফেলে না, কিন্তু আবার অন্য দিক দিয়ে ফেলেও। যে মানুষটি একটা তথাকথিত
স্টেডি অবস্থায় থাকলো, তারপর তার 2-3 প্রজন্ম পরে তারা আরো স্টেডি হতে 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 ওপরে গেল। আর যে মানুষ ওপার থেকে এখানে ছেড়ে এলো তাকে আবার শূন্য থেকে শুরু হলো, মানে সে খানিকটা পিছিয়ে থাকে। মানে এইভাবে বিভিন্ন ভাবে ইতিহাস বিশ্লেষণ করা যায় যে কি হতে পারতো আর কি না হতে পারতো। কিন্তু তারপরেও মানে আমাদের তথাকথিত মধ্যবিত্ত তৃতীয় প্রজন্মদের কাছে দেশভাগ প্রত্যক্ষভাবে কোনো অভিঘাত আজকে আর হয়তো রাখে না। আবেগের দিক দিয়ে কারোর কারোর কাছে অবশ্যই এখনো খুব জরুরি, কারণ সেটা একই সঙ্গে ব্যক্তিগত এবং একই সঙ্গে জাতির অখণ্ডতার প্রতি আঘাতও বটে। কারণ দিনের শেষে মানে আমরা ইন্ডিয়ান আর আপনারা বাংলাদেশি না, জাতিগত পরিচয় আমরা সবাই বাঙালি। এবং এমনও হয় যে আপনারা মানে এমন নেগেটিভ দেশের দুরকম, যে পশ্চিমবঙ্গের লোকেরা বলে আমরা বাঙালি আর ওরা বাংলাদেশি, আর আপনাদের দিকে বলা হয় আমরা বাঙালি ওরা ইন্ডিয়ান। কোনোটাই যুক্তিযুক্ত না। অখণ্ডভাবে আর জাতিগতভাবে বাঙালি, ভাষার বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, রুচির বৈচিত্র্য, সমস্ত কিছু সত্য। ভাষা বলতে ভাষা ভঙ্গির বৈচিত্র্য, ভাষা তো হুম। বাংলা। এখন আমরা দেখি আসলে আমাদের এখানে মানে ফেসবুকে যারা লাইভ দেখছে অথবা অন্য কোনো জায়গায় দেখছে, তাদের মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন আসে কিনা। আহ তারপর আমরা আবার কথা শুরু করতেছি। আচ্ছা, আপনারা যারা লাইভ দেখছেন এখন আপনারা চাইলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের যে আলোচনা হলো সেটার উপর প্রশ্ন করতে পারেন। তো শুরু করেন। দাদা, এখানে আমরা যে আলোচনাগুলো করলাম, যে দেশভাগের বিষয়টা আমাদের আলোচনার মুখ্য জায়গা ছিল। এখন যে আমাদের কিশোরগঞ্জে যে বিষয়গুলো আছে, আমাদের কলকাতা, আমি যেটা মনে করি যে যদি শুধুমাত্র কলকাতা নিয়ে কথা বলছি, যে সাহিত্যিক দিক থেকে আপনারা অনেক মানে এগিয়ে আছেন বাংলাদেশের তুলনায়, যেটা মনে করি। এবং কিশোরগঞ্জ কেন্দ্রিক যেটা হচ্ছে যে কিশোরগঞ্জের বিষয়গুলো একদমই মানে বলা যায় যে যদি এটাকে 10 হিসেবে দেখি, 10-এর মধ্যে হয়তো 4-5 আছে আর কি, এরকম সাহিত্য চর্চা অথবা আসলে ওই ইতিহাস বিষয়ে জানার চেষ্টা করা। এই ক্ষেত্রে আমাদের ধরুন যে যেটা আমরা যে 71-এর বিষয়টা নিয়ে আমাদের যেটা প্রত্যক্ষ আছে, তো এটার সঠিক ইতিহাস নিয়েও তরুণদের ওইরকম আগ্রহটা খুবই কম। যেটা এখন আহ প্রশ্নটা কি, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে যে আসলে আমাদের আমাদের যে আমাদের যে প্রজন্ম যেটা আছে, আমাদের কি মানে আমাদের যে বয়সী মানুষজন আছে এবং কলকাতার যে বয়সী মানুষজন আছে, আমাদের যে চিন্তার তফাৎটা আসলে এটা আপনার কাছে কেমন মনে হয়? তার আগে আবার আপনার একটা কথা ধরে বলতে হবে যে আপনি যে বললেন যে কলকাতার সাহিত্য বাংলাদেশের সাহিত্যের তুলনায় এগিয়ে আছে, এই হুম। কথাটা বিতর্কিত। কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখলে হ্যাঁ বলতে হয়, কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখলে নাও বলতে হয়। তার কারণ, আপনার মনে হচ্ছে এগিয়ে আছে কারণ তথাকথিত কোট আনকোট প্রমিত বাংলা বলতে যেটা বোঝায় সেটা কলকাতার ভাষা, মানে কলকাতার কথ্য ভাষা, চলিত ভাষা। এবং সেই তথাকথিত প্রমিত বাংলাতেই কলকাতার সাহিত্যিকরা আগের থেকে লিখছেন, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সাহিত্যিকরা পরে লিখছেন। কাজী সেই দিক দিয়ে খানিকটা কলকাতার ভাষার পথে এগোচ্ছি বলে কলকাতার লোকেরা এগিয়ে আছি এমন একটা ধারণা হতে পারে আপনাদের দিক থেকে। কিংবা আরেকটা ধারণা হতে পারে, দেখুন 47 সালের আগেও তো বাংলা ভাষায় প্রচুর কিংবদন্তি লেখা হয়েছে। সেই সব লেখার ক্ষেত্রে তো সেটা পশ্চিমবঙ্গের লেখা না পূর্ববঙ্গের লেখা, বাংলাদেশের লেখা, সেই প্রশ্ন ওঠে, সেটা বাংলা ভাষার লেখাই ছিল। রবীন্দ্রনাথ নজরুলের লেখা পশ্চিমবঙ্গেরও না বাংলাদেশেরও না, বাংলা ভাষার লেখা, বাংলার লেখা। কাজেই 47-এর পর থেকে যখন আলাদা হলো তখন মাঝে 24টা বছর পূর্ব পাকিস্তানের লেখা থাকলো ওটা, তারপর বাংলাদেশের লেখা। কাজেই সামগ্রিকভাবে
বাংলাদেশের লেখা পিছিয়ে আছে কলকাতার লেখার থেকে সেটা বলা যায় না। কলকাতার লেখা হয়তো একটা উত্তরাধিকার বহন করে যতটা এগিয়ে গেছে, বাংলাদেশের লেখা হয়তো একটা সময় পর্যন্ত হয়তো পুরোপুরি ততটা এগোতে পারেনি। কিন্তু আমি সেটা মানি না, কারণ তার মধ্যেও বাংলাদেশ একজন আল মাহমুদকে দিয়েছেন, বাংলাদেশ শামসুর রহমানকে দিয়েছেন, বাংলাদেশ কিংবদন্তি কবিদের দিয়েছেন প্রায় পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত। বাংলাদেশের কবিতা নিয়ে এক সময় আমার ব্যক্তিগতভাবে একটা নির্দিষ্ট সময়ের কবিতার ভঙ্গি বা ভাষা নিয়ে খানিক কিন্তু কিন্তু ভাব আছে, কিন্তু আশির দশক থেকে মোটামুটি বাংলাদেশের কবিতা যেদিকে বাঁক নিয়েছে বর্তমান সময়ে অবধি, তা অবিশ্বাস্য। কথা সাহিত্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ফলে বাংলাদেশের সাহিত্য যে সামগ্রিকভাবে পিছিয়ে আছে, এটা স্বদেশের প্রতি হীনমন্যতা ছাড়া আর কিছু মনে হয় না। আর যদি বাংলা ভাষাকে নিয়ে ধরি, তাহলে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশ অনেক বেশি বাংলা ভাষাকে লালন করে। ঢাকা অনেক বেশি কলকাতার তুলনায় বাংলা ভাষাকে লালন করে। কারণ কলকাতা বর্তমানে, তার কারণ বর্তমানে সাধারণ মানুষের কাছে, সাহিত্যিকদের কাছে না, কারণ কলকাতা এখন একটা মেট্রোপলিটন সিটি হয়ে গেছে, বাংলাদেশ তা নয়। আর দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে এই যে প্রজন্মের দেখাটা, আপনাদের প্রজন্ম কিভাবে দেখে, দেখুন সেটা তো আস্তে আস্তে শুধুমাত্র ইতিহাস চর্চার মধ্যে দিয়ে হয় না। ইতিহাস চর্চা আমরা যেভাবে করি সেটা স্কুল কলেজের, সেটা ঘাড়ে ধরে বুঝিয়ে দেওয়ার মতো, তাতে আগ্রহ জন্মায় না। আগ্রহ জন্মায় যখন ব্যক্তি সত্তাটা তার মধ্যে মিশে যায়। ফলে আপনাদের হয়তো 47 নিয়ে ব্যক্তি সত্তাটা সেইভাবে বা অভিজ্ঞতাটা মেশেনি, সুযোগ হয়, তার ফলে বর্তমান প্রজন্মের প্রায় আগ্রহই নেই। 71-এর পরেও আপনাদের প্রায় একটা প্রজন্ম পেরিয়ে গেছে, ফলে সেসব এখন সুন্দর কাহিনী, গল্প কথা, রুমির কথা শুনে লোকে আহা আহা করে, বিপ্লবের কথা বলে, কিন্তু সেই ইয়েগুলো আর অনুভব করার একটা, ঠিকই আসলে একটা সময় পেরিয়ে গেলে এত ঘটনা ঘটে যায়, তার সঙ্গে সঙ্গে প্রজন্মকেও দোষ দেওয়া যায় না। এত ঘটনা ঘটতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে যে অতীতগুলো আস্তে আস্তে ফিকে হতে থাকে। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির কথা বলতে গেলে 71-কে অবশ্যই বাংলাদেশের সব প্রজন্মের মনে রাখা উচিত, কারণ বাঙালি জাতির একটা অংশ নিজেরা লড়াই করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। এই ব্যাপারটা যে কত গৌরবের, সেটা শুধু বাংলাদেশে অবস্থিত বাঙালিদের না, আমাদের কাছেও সমান গৌরবের। যে বাঙালি জাতির একটা অংশ যারা পূর্ব পাকিস্তানে বসবাস করতেন, তারা নিজেরা হাতে বন্দুক তুলে লড়াই করে নিজেদের দেশটাকে স্বাধীন করলেন এবং বাংলাদেশ নাম হলো। এই ব্যাপারটা শুধু এই প্রজন্ম হারিয়ে যাচ্ছে বললেও তা না, এটা হয়তো এই প্রজন্মকে বুঝতে হবে এটা যে কত বড় গৌরবের, লড়াই করে নিজের স্বাধীনতা পাওয়া। ঠিক আছে। হ্যাঁ, এটা আহ, এই বিষয়গুলো আসলে অনুধাবনেরই বিষয়, যে আসলে আমাদের ইতিহাস যেটা হচ্ছে যে আমাদের 71-এর যে ইতিহাসগুলা, যেটা যেভাবে আসলে তরুণ প্রজন্মের সামনে আনা দরকার ছিল সেভাবে আসে নাই। তো এইখানেও রাজনীতিটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে আছে। যেরকম আহ অবশ্যই। বাংলাদেশের রাজনীতির সাথে যেরকম পাকিস্তানের রাজনীতি এবং ইন্ডিয়ার রাজনীতি একটু অন্যরকম, এত ভালো পলিটিক্স হয় না। তো ইতিহাসগুলো নিয়ে অনেকে মানে রাজনীতিবিদরা খেলতে চায়, ধর্মের সাথে ইতিহাস নিয়ে খেলতে চায়। তো সেই বিষয়গুলো আমাদের সামনে আসে না। যেরকম আহ যারা মুক্তিযোদ্ধা তারপরও করবে। আরেকটা ব্যাপার কি জানেন, আমি যেটা লক্ষ্য করেছি, যে আমরা ধরছি কমন একই প্রজন্ম, তারপরেও যেহেতু মুক্তিযুদ্ধের ঘটনা সাম্প্রতিক কালের অপেক্ষাকৃত, ফলে আপনারা অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছেন, হুম। দেখার সুযোগ পেয়েছেন। তাদের বয়স হয়তো তখন 50, 60, 70, আপনারা যখন দেখছেন। কিন্তু আমাদের ভারত স্বাধীনতা 47 সালে সেটা আরো অনেক হওয়ায় আমরা মানে আমাদের প্রজন্মটা এসে সেই অর্থে স্বাধীনতা সংগ্রামীদের ততটা কাছে পাওয়ার সুযোগ পাইনি। কারণ মাঝখানে একটা 24 বছরের গ্যাপ। সেই দিক দিয়ে আপনারা ভাগ্যবান। এবং বাংলাদেশে মানে আমি যতটুকু দেখেছি পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে খুব ভালো ভালো কাজ হয়েছে এবং ভালো ভালো আর্কাইভও আছে। হ্যাঁ। তবে সেগুলো সবই একাডেমিক চর্চার স্তরে বা বইপত্র, অন্যান্য দলিল আকারে। সাধারণ মানুষের মধ্যে বর্তমানে কতটা, সে দৈনন্দিন দৌড়াদৌড়িতে না মানুষের আর ইতিহাস চর্চার মতি থাকে না। কিন্তু অবশ্যই ভাবতে হবে, মানে এত কষ্ট করে আমার বাপ ঠাকুরদারা যে স্বাধীনতা অর্জন করলো, একটা নিজের হুম।
ভাষার নামে নিজের দেশের নাম দিল, সেটা নিয়ে তো আমাদের সবসময় গর্ব করা উচিত। কাজে সেটা মনে ঠিক। হয় বাংলাদেশের প্রজন্ম যতই বিশ্বায়ন হোক না কেন, মৌলিক কিছু জিনিস না ভোলাই ভালো। হ্যাঁ, এখন আমাদের এখানে ফেসবুকে প্রশ্ন করলো যে আসলে আপনি বই লিখেন, এবং একজন লেখকের আমরা যেটা জানি যে লিখতে হলে অনেক পড়তে হয়, এবং ওনারা অনেক বেশি পড়ে সেটা আমরা জানি। এখন অনেকে প্রশ্ন করছে যে আসলে আপনার পড়ার আগ্রহটা কিভাবে আসলো, এবং এই যে জার্নিটা, প্রথম লেখার জার্নিটা, এটা কিভাবে হলো আর কি? পড়ার আগ্রহ কিভাবে আসলো সেটা বলতে গেলে তো শৈশবে পৌঁছে যেতে হয়। মানে চলে আমার যান। কাজ তো শুধু আমার কাজ তো শুধু দেশভাগ নিয়ে না, আরো অনেক বিষয় আছে কবিতা লিখতে। হ্যাঁ, মানে ছোটবেলা একজন মানুষ আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা মানে 90-এর দশক, 90-এর দশকের শেষ দিকটা এবং পরের শতকের শুরুর দিকটা শুরু হচ্ছে। সেই সময় আমাদের যত বইপত্র, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, ওইসব বই পড়েই তো আমাদের বড় হয়ে ওঠা। এবং তারপর অদ্ভুত অদ্ভুত বই পাওয়া যেত, 10 টাকা 12 টাকা দাম। ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত, ছবিতে জাতক কাহিনী, বেতাল পঞ্চবিংশতি, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব, বিবেকানন্দ, নেতাজি, এদের জীবনী, 32 সিংহাসন, এইসব বই পড়ে পড়ে ছোটবেলায়, তারপর আস্তে আস্তে বড় হতে হতে বিভিন্ন বইপত্র পড়া, ঠাকুরমার ঝুলি পড়া, আর একটু বড় হয়ে ফেলুদা পড়া, আরো বড় হয়ে ব্যোমকেশ পড়া, আরো বড় হয়ে আস্তে আস্তে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ইত্যাদিতে ঢোকা। এবং তারপরে একটা বয়স এসে যায়, মানে কৈশোরে চলে এসে তো আর পড়া ঠিক না, তখন পড়তে পড়তে কথা সাহিত্য প্রচুর। এবং তারপর একটা সময় এলো যখন কবিতা পড়া। এবং এখন হয়তো বর্তমানে এসে আর কথা সাহিত্য একটা সময় প্রচুর পড়েছে, এখন অতটা পড়া হয় না, এখন প্রচুর কবিতা পড়া হয়। এবং আমার কবিতা পাঠ জীবনানন্দতে গিয়ে ফুরিয়ে যায়নি, আমার কবিতা পাঠই 2023 সালে কে কি নতুন লিখছে ততদূর পর্যন্ত আপডেটেড। কারণ আমি কবিতাটা নিয়ে সিরিয়াসলি চর্চা করি। সেই সঙ্গে গবেষণামূলক কাজ এবং ইতিহাসের প্রতি ভালোবাসা। আমার প্রথম যে বই বেরিয়েছিল 2016 সালে, সেটা আমি যেখানে জন্ম, আমার বড় হয়ে ওঠা বেলঘরিয়া, সেই বেলঘরিয়ার ইতিহাস নিয়ে প্রথম বই সেটা, বেলঘরিয়ার ইতিহাস সন্ধান। তারপর ওই আরো বইটা নিয়ে একটু বিভিন্ন বলবেন, বিষয়। প্রথম বইটা নিয়ে। আমার মানে কখনো কল্পনা করিনি যে আমার প্রথম বই হবে আঞ্চলিক ইতিহাসের মতো বিষয় নিয়ে। কারণ জবের থেকে বড় একটা বিষয়। সেই অর্থে প্রকাশ্যে লেখালেখি শুরু করেছি, প্রকাশ্যে লেখালেখি বলতে পত্র পত্রিকায়। নিজের মতো লেখা তো অনেক ছোটবেলার, সেটা বাদ দিই। মানে প্রকাশ্যে লেখালেখি মানে পত্র পত্রিকায় পাবলিকলি লেখালেখি শুরু করেছি। তখন থেকে মানে খুব স্বাভাবিক ছিল যে প্রথম বই, আর 5টা মানুষের, আর 5টা যারা কবিতা লেখার চেষ্টা করে তাদের স্বপ্ন হয় যে আমার প্রথম বই কবিতার বই হবে ইত্যাদি। আমারও সেই স্বপ্ন ছিল। কাকতালীয় ভাবে একটা সময় মনে হলো যে আমি যেখানে জন্মেছি, বড় হয়েছি, সেই জায়গাটাকে আমি যদি কিছু দিয়ে যেতে পারি। এবং খোঁজ খবর নিয়ে জানলাম বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে 2016, মানে রীতিমতো একটা নতুন শতকে প্রবেশ করেছি আমরা। বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে কোনো বই নেই ততদিন অব্দি। আশেপাশের অন্যান্য জনপদগুলো নিয়ে আছে, বেলঘড়িয়া নিয়ে নেই। মানে তখন আমার বয়স 20-21 বছর। ওই বয়সেই বিভিন্ন জায়গায় ঘোরা, প্রচুর ডকুমেন্ট কালেক্ট করা, প্রচুর মানুষের সাথে কথাবার্তা, ইতিহাস করা, ওই করে করে 2016 সালে ওই বইটা বেরোলো। তাও একেবারে পাতলা না, প্রায় 150 পাতার বই হয়েছিল। এখন আরো বড় হয়েছে, পরিবর্তিত সংস্করণ আবার বেরিয়েছে। এই হচ্ছে আমার প্রথম বইয়ের গল্প। তারপর নিজস্ব মৌলিক লেখালেখি তো আছেই। 17 সালে শুধুমাত্র একটা বই লিখবো বলে একটা বই ছিল, আত্মনাম বৃদ্ধি, যে বইটা নিয়ে মুখ্যত আজকে কথা বলার কথা। হুম। ওই বইটার প্রথম দুটো পর্ব, মানে 3টে পর্বে বিভক্ত বইটা। প্রথম দুটো পর্ব আমার এখানে বসেই লেখা। প্রথম পর্বে আছে সাধারণভাবে দেশভাগ, আমার দেশভাগ পরবর্তী আমার পরিবারের প্রতিক্রিয়া, কিভাবে এখানে এসে প্রতিষ্ঠিত হলো ইত্যাদি। দ্বিতীয় পর্বে আছে আমার বর্ষিকুড়া, মানে কিশোর হোসেনপুরের এই জায়গাটার খোঁজ, এবং আমার পূর্বপুরুষদের পরিচয় এবং তারা কিভাবে কিশোরগঞ্জে হোসেনপুরে গিয়ে পৌঁছালো সেটা। এই দুটো পর্ব দেখে আমি অনেকদিন বসেছিলাম। আমার মনে হলো যে তৃতীয় পর্বটা যদি আমার লিখতে হয়, তাহলে আমার ওই জায়গাটাতে গিয়ে পৌঁছাতে হবে। না পৌঁছালে সেটা লেখা সম্ভব না। আগের দুটো ইতিহাস চর্চা করে বাড়িতে বসে লেখা যায়, তৃতীয় পর্বটা হলে আমি যে জায়গাটা নিয়ে লিখছি সেই জায়গাটায় পৌঁছাতে হবে, সেই গিয়ে পৌঁছানোটাই আমার লেখা। ফলে শুধুমাত্র ওইটা লেখার জন্য আমি একা একাই মানে এখান থেকে চলে গেলাম আপনাদের কিশোরগঞ্জে।
মানে এই পেট্রাপোল বেনাপোল বর্ডার পেরিয়ে ঢাকা হয়ে, ঢাকার থেকে ময়মনসিংহ সদর বাসে রাত্রিবেলা 10:30টায় নামালো ময়মনসিংহ সদরে। সেখান থেকে বাসে ব্রহ্মপুত্র পেরিয়ে গেলাম কিশোরগঞ্জ সদরে রাত 12:30 একটার সময়। সেদিন হয়ে গেছে আবার 15ই আগস্ট। 15ই আগস্ট 2017 সাল। মানে যে তারিখে দেশভাগ হয়েছিল তার ঠিক 70 বছর পরে আমি কিশোরগঞ্জে ঢুকছি। ঢুকলাম সেই রাতটা কিশোরগঞ্জের সদরেই এক বন্ধুর বাসায় থাকা। পরের দিন সকালে সকালে কিশোরগঞ্জ সদর থেকে অটো ধরে, বিশাল রাস্তা, কিশোরগঞ্জ সদর থেকে হোসেনপুরে যাওয়ার একটা মেইন রোড আছে না, হ্যাঁ, হোসেনপুর সদরে যাওয়ার, সেই রাস্তা ধরে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা যেতে জলপাইগুড়ি আর যেতে কি। যেতে 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 একটা স্টপেজ এলো আদু মাস্টারের বাজার বলে। তারপরে স্টপেজটা হচ্ছে নারায়ণডহর বাজার। সেই নারায়ণডহর বাজার থেকে একটা গলি বাঁদিকে ঢুকে গেছে। এই গলিতেই দুটো গ্রাম, এদিক ওদিক রাস্তার, বর্ষিকুড়া ধনকুড়া। বর্ষিকুড়াতে পরে ভিটে যাও, মানে ওই বইটার জন্য আমার এই অভিযানটার উপরই বইটা। কি দেখলাম, তাদের সাথে কথা বলে কি পেলাম। তারপর তো আরো বিভিন্ন কবিতার বই, গদ্যের বই, দেশভাগ নিয়ে কাজ। সামনে একটা কাজ আছে, আসছে ইতিহাসের, গঙ্গা তীরবর্তী জনপদ নিয়ে। এইসব চলছে আর কি, সব মিলিয়ে মিশিয়ে বইপত্র লেখা, পড়াশোনা। তো এখন আমাদের যেটা কথা ছিল যে আসলে আপনার ওই বইটা নিয়েই কথা বলা, আমরা অনেক কথা বলে ফেললাম। হুম। এখন আমাদের আসলে ওই আলোচনায় যাওয়া হোক যে আসলে শুধুমাত্র এই নামটাই কেন আপনার চুজ করা, যে আত্মনাথবিদ্যি, এই নামটাই কেন? এবং আসলে আ- আত্মানং বৃদ্ধি উচ্চারণটা। আ, অয়াকার তন্ময়াকার ন অনুস্বার। আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি হচ্ছে উপনিষদের একটা শব্দবন্ধ। আত্মানং বৃদ্ধি মানে হচ্ছে নিজেকে জানো, নিজেকে চেনো। আমার এই বইটার যে জার্নিটা, সেটা হচ্ছে নিজের শিকড়ের খোঁজ করা। শিকড়ের খোঁজ, এবং আমার পূর্বপুরুষদের অতীতের মধ্যে তো আসলে আমার বর্তমানও লুকিয়ে থাকে। আমার বর্তমান পূর্বপুরুষদের উত্তরাধিকারী আমার বর্তমান। আজকে আমি 2023 সালের যে আমি, তার মধ্যে 1750-এর যে মানুষটা বিক্রমপুর থেকে, আন্দাজ 1750, যে মানুষটা বিক্রমপুর থেকে হোসেনপুরে গেলেন, সেই মানুষটারও অবদান আছে। বিভিন্ন উত্তরাধিকার জুড়ে 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 সম্ভাবনা তথ্যের মতো আজকের একটা মানুষ। ফলে নিজেকে জানার মধ্যে নিজের অতীত এবং যে সংস্কৃতির আমি ধারক ও বাহক, সেই অতীতটা জানাও আমার প্রয়োজনীয় মনে হয়। যেটা একান্তই ব্যক্তিগত, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যেটা নিয়ে বেড়ে উঠেছি, তারপর সেটা নিয়ে আরো এই সেই নিজেকে জানার পথটা বলেই আত্মবৃদ্ধি বইটার নাম সেই জন্যই রাখা আর কি, রেলেভেন্ট মনে হয়েছিল। দুটোই তো আসলে খোঁজের পথ বলে, তাই। এটা বিশাল একটা আবেগের জায়গা, যেটা আমরা সবসময় মানে আমরা যখন আলোচনা করতেছিলাম মানে সবার সাথে, আমাদের মেম্বারদের সাথে, যে আপনি আসবেন, তখন মানে অনেকেই বলতেছে যে এখানে কয়েকজন আছে যাদের হচ্ছে যে বাসা হচ্ছে যে কলকাতাতে অথবা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আছে আর কি। তো মানে এই বিষয়গুলা মানে প্রত্যেকটা মানুষের জন্য, যারা এই অবস্থায় আছে তাদের জন্য একটা বিশাল একটা আবেগের জায়গা। তো এই বিষয়গুলোর উপরে হয়তো বা আপনার এই বইটা লেখা, আপনার জায়গা থেকে, যেটা হচ্ছে নিজের অস্তিত্বকে জানা, এরকম হয়তো মিন করা। এখন আলটিমেটলি যেটা অনেকেই যেটা জানতে চাচ্ছে আসলে, যে আপনার এই বইটা মূল সামারিটা কি আসলে, যে আপনি মাত্র যেটা ব্যাখ্যা করলেন, এবং আপনি যদি আরো বিশালভাবে যদি ব্যাখ্যা করেন, তাহলে আসলে মূল সামারিটা আসলে কি আসে? সামারি তো, মানে এক কথায় বলতে গেলে দেশভাগের পরের তৃতীয় প্রজন্ম। 47 সালে যে ছেলেটার ঠাকুরদা একটা গ্রাম ছেড়ে চলে এসেছিল, এবং পরিবারের এই শাখার 70 বছরে কেউ সেই গ্রামে আর ফিরে যায়নি। 70 বছর বাদে সেই পরিবারের তৃতীয় প্রজন্ম, একটা ছেলে 21-22 বছর বয়সে কলকাতার থেকে ওইখানে যাচ্ছে, গিয়ে সেই গ্রামটাকে খোঁজার চেষ্টা করছে, খুঁজে পাচ্ছে, গ্রামের মানুষজনদের সাথে কথা বলছে, খুঁজে দেখার চেষ্টা করছে যে তার ভিটে ঠিক কোন জায়গায় ছিল। সেখানে তার পরিবারের এখনো কেউ থাকে না।
কিন্তু লোকজনদের সাথে কথা বলে, পুরানো লোকজনদের সাথে কথা বলে আন্দাজ পাচ্ছে যে অমুক জায়গাটায় তার বাড়ি থাকতে পারে, মানে যেখানে হয়তো তার পূর্বপুরুষেরা থাকতেন। তারপর গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলছে, পুরানো দিনের কথাবার্তা। সেই ছেলেটা গিয়ে দেখছে যে সেই গ্রামের মধ্যে এখন একটা পুকুর আছে, যার নাম শিব পুকুর, যে নামটার সঙ্গে কোনো না কোনো ভাবে তাদের পরিবারে জড়িয়ে। ছেলেটা ভাবছে যে 70 বছর হয়ে গেল, তাদের পরিবারে কেউ নেই, সব ছেড়ে এসছে গ্রামে, এখন ওইসব জায়গায় অচেনা নতুন মানুষেরা থাকে, কিন্তু তারপরেও একটা পুকুরের নাম তাদের স্মৃতি ধরে রেখে দিয়েছে। তারপরে গ্রামের মানুষদের কাছে থাকা যাওয়া, গ্রামটাকে কিভাবে দেখলো, এবং তার কলকাতার যে বড় হয়ে ওঠা, এখানকার দৃষ্টিভঙ্গি দিয়ে, যার আর কোথাও তার কোনো গ্রাম নেই বা শিকড় নেই, সে যখন জানতে পারলো শিকড় আছে, এবং সেই শিকড় একটা অন্য দেশে, এবং সে যখন এই পাসপোর্ট ভিসার জটিলতা পেরিয়ে সেই শিকড়ে গিয়ে উপস্থিত হলো, তার অনুভূতি কেমন, এটাই মূলত, এই ব্যাপারটাকেই বইটার মূল কেন্দ্রবিন্দু ধরা যেতে পারে। আচ্ছা সরি দাদা, আমি আসলে আমারও ওই ক্যামেরা হচ্ছে যে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, এই কারণে বারবার আসলে মাইকটা অফ করতে হচ্ছিল। আমাদের কাছে বই আসছে একটা, আমরা চেষ্টা করতেছি আর দুইটা বই আনার জন্য, এবং অলরেডি প্রায় 5-6 জন বইটা পড়ছে। এবং আমরা পরবর্তীতে একটা সেমিনার করবো, যেটা হচ্ছে যে পাবলিক লাইব্রেরিতে হবে। এবং ওই আমাদের যে পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক স্যার কমেন্টস করলো যে আমাদের ফেসবুক লাইভে, যে উনি কিশোরগঞ্জের মানুষ, পৈতৃক ভাষা জেনে খুব ভালো লাগলো। তো আশা করি ওইখানে খুবই ভালো আলোচনা হবে। এবং আজকে হয়তোবা ওই বিশদ ভাবে আলোচনা করা হয় নাই, আমাদের একটা প্রিমাইজ আলোচনা হলো, সবাই জানলো। আহ, তো আমরা হয়তোবা লাইভ শেষ করে দিব এখন। আসলে বাংলাদেশের মানুষের জন্য, কিশোরগঞ্জের মানুষের জন্য, হোসেনপুরের মানুষের জন্য আপনি যদি কিছু বলেন, এবং আমাদের সংগঠনের জন্য যদি কিছু বলেন, শেষ করে দিব। হুম। কিশোরগঞ্জের মানুষের জন্য বলার যে 2017 সালে যে গেছিলাম, তারপর বইটা লেখা, আমার খুবই ইচ্ছে আরো একবার না আরো বারবার যাওয়ার। এবং কিশোরগঞ্জ, এবার আগের বার তো সামান্য কয়েক ঘন্টার জন্য গেছিলাম, এবার ইচ্ছে আছে এরপরে যদি যাই যেন 2-3 দিন 4 দিন থাকতে পারি, থেকে আরো ভালো করে জায়গাটাকে বোঝার, গ্রামটাকে বোঝার, হোসেনপুরকে বোঝার চেষ্টা করা। মানে আমি সেটা চাই। হোসেনপুরে আমি আগে সাকুল্যে 8 ঘন্টা কাটিয়েছিলাম, 45 মিনিট কাটিয়েছিলাম। আমি চাই একটা গোটা দিন হোসেনপুরে থাকতে, সেখানকার মানুষজনদের সঙ্গে মিশতে, আমি বুঝতে যে মানে আমার পূর্বপুরুষদের উৎসটা আসলে কোথা থেকে, বদলে গেছে তারপরে যতটুকু পাওয়া যায়। আমি চাই আমার বইটা নিয়ে আবার কিশোরগঞ্জে ফিরে যেতে, এবং সেই বাড়িটার সামনে আবার দাঁড়াতে, যে বাড়িটাকে হয়তো বা আমার ঠাকুরদার বাড়ি বলে চিহ্নিত করেছিলাম। এখন তো এবং আসলে একটা কিশোরগঞ্জের মানুষ। দফা হয়ে যাবে আর কি, যে এখন হ্যাঁ, এখন আসলে একটা দফা রফা হয়ে যাবে, এখন তো আসলে আর কেউ যেতে দিবে না আপনাকে, যে অনেকেই হ্যাঁ, দেখতেছে। সেটা হ্যাঁ, আমিও চাই যে বেশ কয়েকদিন যদি থাকা যায় খুব ভালো হয়। আগেরবার তো ঢাকার থেকে সকালবেলায় আগের দিন রাতে এলাম, আবার পরের দিন রাতে ঢাকায় ফিরে গেলাম। এবার চাই শান্ত হয়ে থেকে ভিটেটাকে, কিশোরগঞ্জকে ভালো করে চিনতে, বুঝতে, এমন ভাবে বুঝে নেওয়া যে সারা জীবনের জন্য থেকে যায়। এবং তার থেকে বড় কথা, আবেগ তো এক জায়গায়, এমন কিছু রসদ নিয়ে যেন ফিরতে পারি যাতে কিশোরগঞ্জ নিয়ে আমি কাজ করতে পারি। যেটা আবেগ এক জায়গায়, কিন্তু আবেগের পরে কোথাও থেকে যায়, যেগুলো হচ্ছে যে কাজগুলো আমি করতে ভালোবাসি সেই কাজ। কিশোরগঞ্জের কিছু সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি, যা আমি রেলেভেন্ট মনে করবো আমার সঙ্গে বা আমার অতীতের সঙ্গে, তেমন যদি কিছু খুঁজে পাই, সেই বিষয়টা নিয়ে সিরিয়াসলি আমি কাজ করতে চাই। কলকাতায় বসেই কাজ করতে চাই, ওখান থেকে রসদ নিয়ে এসে। যেমন আমি এখান থেকে সিলেটে গেছিলাম শাহ নূরজালালের মানে কাছে, বাসা ভিটে গিয়ে তার, নূরজালাল তো না, শাহ আব্দুল করিমের ভিটে গিয়ে তার ছেলে নূরজালালের সঙ্গে কথা বলে রসদ নিয়ে এসে তারপর কলকাতায় বসে কাজ করেছি খানিকটা। সেরকম ভাবে চাই সিরিয়াসলি কাজ করতে, আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার অবস্থান থেকে, সেটা চাই। এবং তাতে কিশোরগঞ্জ তো আমার নিজের গ্রাম, আমার নিজের শিকড়, হোসেনপুর। সেখানকার মানুষজনেরা যদি আমার পাশে থাকেন, সেটা তো আমার পরিবারের মতন, আমার খুব আনন্দের বিষয়। আমি বেলঘরিয়াকে যতটা ভালোবাসি, কিশোরগঞ্জ আমার কাছে ততটা আবেগের জায়গা। বলে আমি চাইবো সেটা যদি হয়। আর আপনাদের সংগঠনের সম্পর্কে আমার বলার যে, দেখুন আমার বইটা বেরিয়েছে প্রায় 6 বছর আগে,
পশ্চিমবঙ্গের, ভারতের অনেক মানুষই পড়েছেন, কিন্তু স্বাভাবিক যেটা হয় বর্ডারের কারণে বাংলাদেশের কিছু কিছু পাঠক পড়েছেন, কিন্তু অনেক পাঠক পড়েননি। কিন্তু সেখান থেকে খোদ আমার একটা স্বপ্নও ছিল বইটা বেরোনোর পর যদি বইটা কিশোরগঞ্জে পৌঁছে যায়। ওখানে একটা স্কুল আছে আমার পূর্বপুরুষেরই প্রতিষ্ঠা, হোসেনপুরে, নারায়ণগড় প্রাইমারি স্কুল। সেই স্কুলে যদি ওই বইটা পৌঁছে দেওয়া যায় ইত্যাদি। আমার যাওয়ার ইচ্ছে ছিল বইটা লেখার পর, সেসব আর হয়ে ওঠেনি। পাকে চক্রে যা হয়, আর 50 টাকা কাজ, পাসপোর্ট ভিসার চক্কর, দূরত্ব, অনেক কিছু। কাজে সেই কিশোরগঞ্জ থেকেই যে ডাক এসছে, এবং কিশোরগঞ্জের মানুষদের সাথে বসে যারা দেখছেন তাদেরও অনেকে কিশোরগঞ্জের, আমার অতীত কিশোরগঞ্জের, আমি বসে তাদের সাথে কথা বলছি। মানে এই ব্যাপারটা যে কত বড় একটা সম্মানের এবং আনন্দের বিষয়, সেটা তো বলে বোঝানোর নয়। আপনাদের ধন্যবাদ, আপনারা ডেকেছেন, কথা বলতে পারলাম। এবং কখনো না কখনো তো আবার কিশোরগঞ্জে যাবই, সামনের মাসেই চলে যাবো বলতে পারছি না, কিন্তু ইহজীবনে তো আবার যাবই। একবার গিয়ে পড়াইনি, আগে এবার আবেগ নিয়ে গেছিলাম, এবার পর্যবেক্ষকের চোখ নিয়ে যাব। আবেগ সরিয়ে রেখেই যাব। যাব যখন, তখন মানুষের সাহায্য লাগবে, কারণ আমি জানি যে কোনো জায়গাতেই যে কোনো কাজ করতে গেলে স্থানীয় মানুষরা যদি হাত না বাড়িয়ে দেন কোনো কাজ করা যায় না, এই জাতীয় কাজ। ফলে আপনারা থাকবেন সঙ্গে, একসঙ্গে ঘোরা যাবে, গল্প করা যাবে, চেনা যাবে। হয়তো আমার ঠাকুরদা যদি দেশভাগ যদি না হতো, চলে না আসতেন, হয়তো আপনারা আমরা একসঙ্গেই বড় হতাম, বন্ধু হতাম, শৈশব কৈশোর যৌবন একসঙ্গে হতো। সেটা হয়নি, কিন্তু আলাপটা হবে, সেটাই বা কজনের হয়, এই আর কি। আমরাও তো মানে আমরা চাইছিলাম যে হচ্ছে যে আমাদের গত 6 মাস আগে যে আমাদের বৃক্ষ এবং বই বিনিময় গেলা মেলা গেল। তো ওই সময় আপনার সাথে আমার কথা হয়েছিল যে দাদা আপনি আসবেন কিনা। আপনি হয়তো কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন। তো আমরা সেই চেষ্টা সময় করি। আমাদের কলকাতাতেও বইমেলা চলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হ্যাঁ, ওই গ্যাস। ওই সময় কিছুদিন পরে ঢাকাতেও বই মেলা। তো হুম। এটা হয়তো বা প্যারা হয়ে যায় আপনার জন্য। তারপর আমাদের সামনে হয়তো বা আমরা কোনো একটা প্রোগ্রাম করবো এবং আমরা চেষ্টা করব। চেষ্টা আপনি করবেন আর কি, আমরা তো অবশ্যই জানাবো। আহ, এবং আসতে হবে। এখন কিশোরগঞ্জের মানুষের আপনার প্রতি অলরেডি যে একটা আগ্রহ ছিল, এখন আগ্রহটা আরো বেড়ে বেড়ে গেছে সামনাসামনি দেখার, আলাপ শোনার। তো আশা করি রাখবেন, আমরা যখন জানাবো চলে আসবেন। অবশ্যই আমি সম্পূর্ণ চেষ্টা করব চলে যাওয়া। ঠিক আছে দাদা, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো আপনারাও থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সালাম আলাইকুম।